সিলেটে গভীর রাতে টিলা ধসে একই পরিবারের 4 জন নিহত। জিএম কাদেরের বাড়িতে হামলাকে কেন্দ্র করে এনসিপি জাপার পাল্টাপাল্টি অভিযোগ। হাতিয়ায় ট্রলার ডুবি, আরও একজনের মৃতদেহ উদ্ধার। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। আকিজ বসির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। সিলেটের গোপালগঞ্জে টিলা ধসে একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছেন বাবা, মা ও 2 সন্তান। এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের পাশাপাশি পাহাড়ে বসবাসকারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। শনিবার রাতভর বৃষ্টি। গোলাপগঞ্জ উপজেলার বখতিয়ারঘাট এলাকায় নিজ ঘরে ঘুমিয়েছিলেন রিয়াজউদ্দিন ও তার পরিবার। ভোররাতে বিকট শব্দে ঘরের ওপর ধসে পড়ে লাগোয়া টিলা। তারই চাপে মারা যান রিয়াজউদ্দিন, স্ত্রী রহিমা বেগম এবং তার ছেলে মেয়ে। সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা প্রায় 3 ঘন্টার চেষ্টায় একে একে উদ্ধার করে তাদের মৃতদেহ। একসঙ্গে একই পরিবারের 4 জনের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় এখন শোকের ছায়া। খাল মাতাইছে, বাচ্চা গুতা লইয়া গেছে ফতেরি। এত কষ্ট লাগে রাখি কোয়ার মতো নাই, এটা ফ্যামিলি দ্বারা খুব ভালো মানুষ। রিয়াজউদ্দিন কৃষিকাজ করতেন। 6 সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। মারা যাওয়া 2 সন্তানের মধ্যে ছেলে আলী আব্বাস 5ম ও মেয়ে সামিয়া 7ম শ্রেণীতে পড়ত। সিলানি শুনে আমরা দৌড়াইছি, আইয়া আপনার সামনের রুমে গরু আছিল, গরু বাকরছি এবং লাখড়ি আছিল, সব বাকরিয়া ওনাদের মাথা অতক্ষণ পর্যন্ত বাকরছি। দুর্ঘটনার পরপরই সতর্ক অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। সিলেটের বিভিন্ন টিলায় বসবাসরতদের নিরাপদে সরিয়ে নেওয়ার পাশাপাশি সচেতনতা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার এবং আমাদের গ্রাম পুলিশ থেকে শুরু করে আমাদের স্বেচ্ছাসেবী দলগুলোকে আমরা অ্যাক্টিভ করে ফেলেছি। ঝুঁকিপূর্ণ এলাকায় যারা থাকে তাদেরকে যাতে কোনোভাবেই ইউটিলিটি দেওয়া না হয়, সুবিধা যেমন বিদ্যুৎ বা পানির সুবিধা দেওয়া না হয়, সেটাও আমরা বলে আসতেছি। কিন্তু এইসব সব ক্ষেত্রে শতভাগ এটা করা সম্ভব হয়নি, সেই কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তুনাজিনা তুনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। টিলা ধসে একই পরিবারের 4 জন মৃত্যুর ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। টিলার পাদদেশে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। গোলাপগঞ্জের লক্ষ্মণাবাদ ইউনিয়নের বখতিয়ারঘাট গ্রামের টিলা ধসে একটি পরিবারের 4 জন নিহত ঘটনার পর থেকেই প্রশাসন নড়েচড়ে বসেছে। ইতিমধ্যেই সিলেটের যেসব এলাকায় টিলার পাদদেশে লোকজন বসবাস করছেন তাদেরকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। একটু আগেই যে একই পরিবার যে 4 জন নিহত হয়েছেন সেই পরিবারের বাড়িতে আসলে পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক। আমরা সিলেটের জেলা প্রশাসককে আসলে প্রশ্ন করেছিলাম যে সিলেটের যে এই টিলার পাদদেশে যারা বসবাস করেন তাদের নিরাপত্তা এবং এই বিষয়টি নিয়ে আসলে কিরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। জেলা প্রশাসক যেমনটি আসলে বলছেন যে ইতিমধ্যেই তারা বিশেষ সতর্কতা জারি এবং প্রচারণা সহ বিভিন্ন রকমের কার্যক্রম তারা নিয়েছেন। এর আগেও কিন্তু সিলেটের যারা টিলার পাদদেশে বসবাস করছেন তাদেরকে সতর্কতা দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আসলে সিলেট জেলায় কত সংখ্যক লোক আসলে টিলার পাদদেশে বসবাস করছেন সেই বিষয়টি আসলে সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও কিন্তু প্রায় ধারণা করা হয় সিলেটে প্রায় 10,000-এর মতো মানুষ আসলে সব মিলিয়ে টিলার পাদদেশে আসলে বসবাস করেন। যেহেতু একই পরিবারে আসলে 4 জন নিহত হয়েছেন, সেই 4 জন নিহত হওয়ার পরে কিন্তু সিলেটের মোটামুটি সব জায়গায় টিলার পাদদেশে যারা বসবাস করছেন তাদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক বিরাজ করছে। গত বছরও কিন্তু সিলেট মহানগরের চামেলিবাগ এলাকায় টিলা ধসে একই পরিবারের 3 জন নিহত হয়েছিলেন এবং আজ যে এলাকাটিতে একই পরিবারের 4 জন মারা গেলেন এর আগেও কিন্তু বছর খানেক আগে টিলা ধসে এই এলাকায় একজন মারা গেছেন। তো সব মিলিয়ে বলা চলে এই ঘটনার পর থেকেই প্রশাসন নড়েচড়ে বসেছে এবং বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। প্রায় 2 যুগ পর গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কোটালীপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজীব বিশ্বাস। সজীব বিশ্বাস, কোন পর্যায়ে রয়েছে এই সম্মেলন? বিস্তারিত জানাবেন। কারা কারা সেখানে উপস্থিত হয়েছেন, কি ধরনের বক্তব্য প্রদান করছেন? গোপাল
গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রায় দুই যুগ পরে কিন্তু বিএনপির এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং এই সম্মেলনে কেন্দ্রীয় নেতারা কিন্তু উপস্থিত ছিলেন এবং এই ইতিমধ্যে কিন্তু প্রধান অতিথির বক্তব্য শেষ করলেন ডক্টর আসাদুজ্জামান রিপন এবং এছাড়াও কিন্তু কেন্দ্রীয় অনেক নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছেন এবং আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা এই সমাবেশ স্থলে এসে পৌঁছেছেন এবং নেতাকর্মীদের মাঝে এই এক উৎসাহ উদ্দীপনা কিন্তু বিরাজ করছে এবং প্রায় 4 থেকে 5 ঘন্টা পরে কিন্তু এই সমাবেশের প্রথমার্ধ কিন্তু শেষ করলেন এবং এর পরবর্তীতে কিন্তু দ্বিতীয়ার্ধে যে কাউন্সিল বসবে এরপরে কিন্তু সেই ভোটাধিকারের মধ্য দিয়ে যারা প্রার্থী রয়েছে তারা সেই প্রার্থী কিন্তু নির্বাচিত হবে এবং আমরা দেখেছি যে বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন পৌরসভা থেকে কোটালীপাড়া টুঙ্গিপাড়া সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা এই দ্বিবার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে কিন্তু এই সমাবেশ স্থলে এসে সংগঠিত হয়েছেন এবং নেতাকর্মীরা বলছেন যে এই সমাবেশের মধ্য দিয়ে তারেক রহমানের যে 31 দফা সেই 31 দফা বাস্তবায়ন হবে এবং বিএনপি আরো সুসংগঠিত হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতাকর্মীরা। বুবলি, এই ছিল আমার কাছ থেকে গোপালগঞ্জ থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী সজীব বিশ্বাস। বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের খবর তিনি জানাচ্ছিলেন। সময় হয়ে গেল দেশের খবরে একটা বিরতি নেবার। ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় রংপুর মহানগরে উত্তেজনা বিরাজ করছে। রোববার রাত 12:30টার দিকে নগরের পায়রা চত্বরে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন সেনাবাহিনীর সদস্যরা। এ সময় হামলার ভিডিও ফুটেজ ও ছবি দেখিয়ে হামলাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা করেন তারা। রাত 1:30টার দিকে ঘটনাস্থলে যান এনসিপির অন্যতম মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় সেনাবাহিনীর সঙ্গে ঘটনার বিষয়ে বিস্তারিত কথা বলেন তিনি। এর আগে রাত 11:30টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও রংপুরের সাবেক মেয়র মুস্তাফিজার রহমান মুস্তফা সহ 18 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন এনসিপি রংপুরের সংগঠক আলমগীর রহমান নয়ন। রংপুরের সেনপাড়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় বৃহস্পতিবার রাতে হামলা, ভাঙচুর ও মোটরসাইকেল অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন বিশৃঙ্খলা ঘটাতে না পারে সে বিষয়ে সেনাবাহিনীর সতর্ক অবস্থানের কথা জানান ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। এবং ধ্বংস করে দেন। আপনারা তো দেখলেন এমন কিছু হয়নি। সাম্প্রতিক একটা ঘটনায় আমাদের একটু শান্তি বিশৃঙ্খলা নষ্ট হওয়ার একটা সূত্রপাত হয়েছিল। সো আমরা কারা দোষী, কারা এই কাজগুলো করছে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করেছিলাম। বাংলাদেশ সেনাবাহিনী অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাত 1টা-2টা এটা আসলে ওইভাবে ভালো ওই সময়টাই দৃষ্টিকটু দেখায়। বরং আমরা প্রত্যাশা করি যে তাদেরকে যদি যে কোনো টাইমে দিনের বেলা অফিস আওয়ারে ডেকে নেওয়া হয়, সবাই প্রস্তুত থাকবে এ বিষয়ে সহযোগিতা করার জন্য। নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলারডুবির একদিন পর নিখোঁজ এক রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এতে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 2 জন হয়েছে। এখনও নিখোঁজ এক পুলিশ সদস্য ও এক শিশু। সকালে লক্ষ্মীপুরের রামগতির বিবিরহাটের কাছে মেঘনা নদী থেকে হাসিনা খাতুনের মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তিনি ইউএনএইচসিআর এর স্বেচ্ছাসেবক হিসেবে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন। ট্রলারে তার স্বামী মোহাম্মদ তারেক এবং তাদের 4 বছরের শিশু মোহাম্মদ তামিমও ছিল। তারেককে উদ্ধারের পর নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু তাদের ছেলে তামিম এখনও নিখোঁজ। এছাড়াও নিখোঁজ রয়েছেন সুধারাম থানার পুলিশ কনস্টেবল সাইফুল ইসলাম। ট্রলারটিতে মোট 39 জন যাত্রী ছিলেন। এদের মধ্যে 35 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। দেশের খবরে আবারও তো একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর সঙ্গে। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। এবারে কোরবানির হাটের খবর সৌজন্যে ফিনিশ স্টেবল ব্লিচিং পাউডার।
গোপালগঞ্জে শুরু হয়েছে কোরবানির পশুর হাট। এখনও ক্রেতা কম। যারা আসছেন তারা বলছেন দাম বেশি। দু একদিনের মধ্যে হাট জমে ওঠার আশায় আছেন ব্যবসায়ীরা। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জ জেলায় সবচেয়ে বড় পশুর হাট কাশিয়ানী উপজেলার পরানপুর হাট। এ হাটে কোনো খামারি এনেছেন দেশি জাতের ছোট গরু, কেউ বা এনেছেন বিশাল আকৃতির ষাঁড়। এবার ভালো দামে বিক্রির আশায় আছেন তারা। দাম আমরা যে দামে চাচ্ছি সে দামে বিক্রি করতে পারতেছি না, সে দামে মানুষ আগাচ্ছে না। ইন্ডিয়ান গরু যদি না ঢোকে তাহলে আমাদের যেখানে গরু আছে এই গরু ইনশাল্লাহ ভালোভাবে বিক্রি হয়ে যাবে, আর গরুরও সমস্যা হবে না, আর গরু আমরা বেচতে পারি, দামও ভালো পাবো। ক্রেতা এখনো কম, অনেকেই শুধু খোঁজ খবর নিয়ে ফিরে যাচ্ছেন। অনেকে আবার বলছেন দাম বেশি হওয়ায় বাজার পরিস্থিতি বুঝে পরে সিদ্ধান্ত নেবেন। পছন্দ না হলে সেই গরু তো কেনা যাবে না, আমাদের টার্গেট আছে একটা, যদি আমাদের বাজেটের ভিতরে মিলে তাহলে আমরা কিনে নিয়ে যাওয়ার জন্য আসছি এখানে। দু একদিনের মধ্যে বেচাকেনা জমে উঠবে বলে আশা হাট কর্তৃপক্ষের। এখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য আমাদের কমিটির যে লোকজন আছে এটা সর্বক্ষণিক সহযোগিতা করে। রোগালা গরু, অসুখালা গরু এই হাটে বিক্রি হয় না। অসুস্থ ও বিষাক্ত খাবার দিয়ে মোটা তাজা করা কোনো পশু যাতে হাটে বিক্রি না হয় সেজন্য বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে বলে জানান প্রাণী সম্পদ দপ্তর। খামারিগুলো যে সমস্ত গরুগুলো তৈরি করছে সম্পূর্ণ সুন্দরভাবে আমাদের পরামর্শ মতো সাধারণ খাবার খাইয়ে তারা এই গরুগুলো তৈরি করছে এবং এদের মাংসগুলো নিরাপদ হবে। গোপালগঞ্জ জেলায় এবার স্থায়ী অস্থায়ী মিলিয়ে 15টি হাট বসেছে। কোরবানিতে জেলায় 34,000 পশুর চাহিদা থাকলেও ছোট বড় মিলিয়ে প্রায় 40,000 পশু প্রস্তুত করেছেন খামারিরা। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। শেষ করব দেশের খবর, তবে তার আগে আখিজ বসির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো আরেকবার। সিলেটে গভীর রাতে টিলা ধসে একই পরিবারের 4 জন নিহত। জিএম কাদেরের বাড়িতে হামলাকে কেন্দ্র করে এনসিপি জাপার পাল্টাপাল্টি অভিযোগ। হাতিয়ায় ট্রলার ডুবি আরও একজনের মৃতদেহ উদ্ধার। এই ছিল দেশের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।